আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সবাই জানি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে টেক্সটাইল ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কিন্তু এই ইন্ডাস্ট্রি সফল হতে শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, দরকার হয় বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিষয়গুলো বোঝার ক্ষমতা। লেটস মিট দ্য ইন্ডাস্ট্রি ওনার বুনান আয়োজিত ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া ব্রিজ প্যানেল ডিসকাশন সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাই বুনানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যারা এই মুহূর্তে পড়াশোনা করছি এবং ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তারা সকলের স্বপ্ন দেখি একজন শিল্পক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই আমাদের আজকের এই সেশন। আমরা আজকের সেশনের মাধ্যমে কথা বলবো একজন অভিজ্ঞ ইন্ডাস্ট্রি মালিকের সাথে এবং জানবো তার সাফল্যের গল্প এবং বাস্তব অভিজ্ঞতা। আমাদের আজকের সেশনে অতিথি হিসাবে যুক্ত আছেন এমন একজন খ্যাতিমান ব্যক্তি যিনি বহু বছর ধরে বাংলাদেশের পোশাক খাতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং আন্তর্জাতিক মার্কেটে সুনাম বৃদ্ধিতে তার অবদান অপরিসীম। He is none other than MD শোভন ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর এক্সপো গ্রুপ, ফর্মার ডিরেক্টর BGMEA। অতিথি হিসাবে স্যারকে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত এবং স্যার দীর্ঘদিন বুননের সাথে ছিলেন এবং দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের আজকের সেশনে মডারেটর হিসাবে আছেন MD সালাউদ্দিন স্যার, অ্যাডভাইজার টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মার্চেন্ডাইজিং, হেড অফ অপারেশন বুনন, ডিরেক্টর রিয়াজ গার্মেন্টস। ইয়ং ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন আমাদের সাথে জুবাইর হোসেন নয়ন, সোর্সিং অ্যান্ড মার্চেন্ডাইজিং প্রফেশনাল, ফাউন্ডিং মেম্বার বুনন। স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন MD আমির খসরু এবং আমি শারমিন সুলতানা লিমা। আজকের সেশন শুরু করার আগে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহযোগী সংগঠনগুলোকে। আমাদের সাথে পাওয়ার পার্টনার হিসেবে যুক্ত আছেন ইন্ট্রা ক্লোথিং লিমিটেড, মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছেন টেক্সটাইল ফোকাস, অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত আছেন টেক্সটাইল এবং গার্মেন্টস মার্চেন্ডাইজিং। যারা এই মুহূর্তে আমাদের আজকের সেশনে যুক্ত আছেন, আপনারা আপনাদের অজানা প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা কিছু প্রশ্ন সরাসরি গেস্টের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের মডারেটর MD সালাউদ্দিন স্যারকে অনুরোধ করব আজকের প্রোগ্রামটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আর আমরা বুননের নিয়মিত আয়োজন আবার আমরা শুরু করেছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন বুননের শুভাকাঙ্ক্ষী। উনি সবসময় আমার ডাকে সাড়া দিয়েছেন সবসময়, আজকেও তেমনি উনি আমাদের সাথে আছেন শোভন ভাই। আর আমাদের আরেকটি বিষয় হলো আমাদের জুবাইর হোসেন নয়ন ও বুননের ফাউন্ডার। আজকে থেকে 4 বছর আগে আপনার ইন্টারভিউ নিয়েছিল, বর্তমানে সে তার প্রফেশনাল লাইফে যুক্ত আছে। তো আমি জুবেরকেও স্বাগত জানাই এবং আমাদের সাথে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বরিশালের এবং আমাদের বুননের দুজন লিমা এবং খসরু। তারা স্টুডেন্টদের পক্ষ থেকে প্রশ্ন করবে। তো শুরুতে শোভন ভাইকে আমি অনুরোধ করব আর দেরি না করে আমরা অনুষ্ঠানে চলে যাই। আপনি যদি একটু অনুষ্ঠানে আপনার কোম্পানি সম্পর্কে আবার নতুন করে সবাইকে, আমাদের স্টুডেন্টদের জন্য একটু শেয়ার করেন এবং আপনার এই ইন্ডাস্ট্রির যাত্রা কিছু ছোট করে আমাদের বলুন। আমি ধন্যবাদ সালাউদ্দিন ভাই। বুননের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে যারা জয়েন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। থ্যাংক ইউ, ওয়েলকাম এভরিবডি। কুইকলি আমি একটু আমার কোম্পানি সম্পর্কে কথা বলি। তার আগে আমি বলতে চাই যে সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার বাবার একটা অ্যাসোসিয়েশন ছিল। আমার বাবা একজন শিক্ষাবিদ ছিলেন, প্রফেসর মজারুল ইসলাম, রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি রিটায়ারমেন্টের পরে যখন ওনার বহু ছাত্ররা গার্মেন্টস করেছে, তখন একে আজাদ, হামিম গ্রুপের, তারপরে বন গার্মেন্টস এর মুসা সাহেব, এবং তখন সালাউদ্দিন ভাইয়ের বাবা অলরেডি
রিয়াজ গার্মেন্টস অলরেডি প্রতিষ্ঠিত, এবং নুরুল কাদের সাহেব তখন অলসো দেশ গার্মেন্টস এর অলরাউন্ডার ব্যবসা করছেন। তো আমার বাবা যখন আসেন তখন তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তো একদিন আমার একটা ছোট্ট গল্প বলি, সেই গল্পের একটা উদাহরণ দিয়ে বলি। তো একদিন তখন বিজিএমই ঠিক ছিল না, তখন একটা গার্মেন্টস এর মালিকদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে সালাউদ্দিন সাহেবের বাবা, উনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি তখন বললেন যে দেখেন, নুরুল কাদের সাহেবকে যে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আজকে তো প্রফেসর মজহারুল ইসলাম সাহেব এখানে আছেন, আপনারা হয়তো অনেকেই প্রফেসর মজহারুল ইসলামকে চিনবেন না, যারা অনেক ইয়াং পিপল, কিন্তু উনি সমস্ত টিচারদের টিচার ছিলেন। মানে এখন যারা টিচার, এখন যারা ইভেন মারা গেছেন, যারা পদ্মভূষণ পেয়েছেন, তাদেরও টিচার ছিলেন। সো দ্যাট টাইম হি ওয়াজ ভেরি ওয়েল নোন, সে খুবই একজন পরিচিত মুখ ছিল, তার কণ্ঠ সবাই চিনত, তিনি খুব ভালো কথা বলতেন, সুন্দর করে কথা বলতে পারতেন। তখন সালাউদ্দিন সাহেবের বাবাকে যখন জিজ্ঞেস করলো ওনাকে কি বলে পরিচয় করাই দিব, তো নুরুল কাদের সাহেব তখন বলে দেখুন পরিচয় করাই দিবে এই বলে যে দেখো আমরা তো এতদিন মেয়ের বিয়ে দিতে পারি নাই, কারণ গার্মেন্টস এর মালিকদেরকে সবাই দর্জি বলে, এখন একটা ভাইস চ্যান্সেলর গার্মেন্টস এর মালিক হয়েছে, তার মানে এখন আমাদের সম্মান অনেক বেড়ে গেছে, তুমি এই কথা বলে পরিচয় করাই দাও। তখন পরিষ্কার মনে আছে ওই কথা বলে সালাউদ্দিন সাহেবের বাবা আমাকে পরিচয় করে দিয়েছিলেন, আমার বাবাকে পরিচয় করে দিয়েছিলেন। আমার বাবার সেই কথাটা মনে ছিল, আমাকে বহুবার গল্পে বলেছে, আমাকে বহুবার এই কথাটি আব্বা মনে করেছে, তার অনেক অনেক ভালোবাসতেন সালাউদ্দিন সাহেবের বাবাকে। কাজে সেই কথাটি মনে রেখে আমি আজকের অনুষ্ঠানে কথা বলতে চাই, এবং অত্যন্ত সম্মানিত আমি যে আজকে আপনারা আমাকে এখানে আসতে দিয়েছেন, যে আমাদের যে বহু বছরের পুরানো, আমি কত বছর, ওটা 50 বছর আগের, 45 বছর আগের ঘটনা, তখন গার্মেন্টস শিল্প কেবল শুরু হয়েছে বাংলাদেশে। সেই ঘটনা, আমি তখন দেশে ছিলাম না, আমি তখন আমেরিকাতে থাকতাম, সেই সময়কার ঘটনা। স্প্যারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আজকে যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এখানে প্রায় 18,000 লোক কর্মসংস্থান করি আমরা। এটার আমাদের কলিগ বলি আমরা, আমাদের সবাই আমরা কলিগ, আমরা 18,000 কলিগ আছে, আমাদের সহকর্মী আছে 18,000। এই সহকর্মীরা মিলে আমরা এই প্রতিষ্ঠান থেকে গড়ে তুলেছি। আমাদের বার্ষিক রপ্তানি শুধু বাংলাদেশ থেকে এই মুহূর্তে প্রায় 3,200 কোটি টাকা। আর আমাদের জর্ডানে একটি জয়েন্ট ভেঞ্চার ফ্যাক্টরি আছে, যেখানে সমস্ত বাংলাদেশি কর্মচারীরা কাজ করেন। বাংলাদেশে আমরা একটি ক্যাম্পাস মনে করি, আমার বাবা যেহেতু শিক্ষকতা করতেন, আমরা সবকিছুকে ক্যাম্পাস হিসেবে চিন্তা করি। আমাদের 3টা ক্যাম্পাস রয়েছে। আপনারা প্রথম যে ছবিটি দেখছেন বাম সাইডে, এটা কি শেয়ার করা হয়েছে কিনা আমি জানি না, যে সেকেন্ড স্লাইডটা, আমাদের প্রোফাইলের যে সেকেন্ড স্লাইডটা, সেখানে প্রথম বাম দিকে যে বিল্ডিং দেখছেন, এটা স্প্যারো অ্যাপারেলস লিমিটেড, এটা আমাদের হেডকোয়ার্টার। আমাদের অফিস লি মেরিডিয়ানের একতলায়, লি মেরিডিয়ান হোটেলের একতলায়, কিন্তু আমাদের যে হেডকোয়ার্টার সেটি স্প্যারো অ্যাপারেলস লিমিটেড, জয়দেবপুরে, ধান গবেষণার ঠিক উল্টা দিকে। একটি বিশ্ববিদ্যালয় যেরকম দেখতে হয়, এই গার্মেন্টস ফ্যাক্টরি তো দেখতে অনেক রকম, প্রচুর গাছ আছে, ফোয়ারা আছে, এখানে এই ধরনের একটা কর্মপরিবেশ বিরাজ করে। তারপরে যে প্রতিষ্ঠানটি আপনি দেখছেন সেটি ক্রাউন ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি আমরা এটাকে। এটি একটি আমার বাবার একটি কবিতা লেখার জায়গা ছিল, তেপান্তর এটির নাম, এটি ভালুকা ময়মনসিংহে, ভালুকায়, ঠিক গাজীপুর আর ভালুকার বর্ডারে। এখানে আমার বাবা যেতেন, কবিতা লিখতেন, বসে থাকতেন, পরে ওখানে ছোট্ট একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়, আমার বাবা করেন ক্রাউন ওয়্যার্স, এবং ওইটি করেন ইনি এই মনে করে যে আমার ছেলে হয়তো একদিন এখানে ফিরে আসবে। আমাকে সবসময় বলতো, বাবা তুমি কবে আমেরিকা থেকে ফিরে আসবে? আমি বলতাম আসবো, আমি একজন কম্পিউটার সায়েন্টিস্ট, অনেক পড়াশোনা করেছি, কাজেই আমি ঠিক যে বাংলাদেশে ফিরে এসে গার্মেন্টস শিল্পের হাত ধরবে কোনো জীবনে চিন্তা করিনি। যে যাই হোক, আমার বাবার মৃত্যুর পরে আমি ফিরে আসি। এই ক্রাউন ওয়্যার্স তখন অলরেডি প্রতিষ্ঠিত, ছোট একটি গার্মেন্টস ফ্যাক্টরি তখন ক্রাউন ওয়্যার্স। আজকে ক্রাউন ওয়্যার্স অ্যালোন 12,000 লোকের কর্মসংস্থান করে। এখানে 4টা ইন্ডাস্ট্রি আছে ক্রাউন ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এখানে ক্রাউন ওয়্যার্স, ক্রাউন ফ্যাশন, ক্রাউন ওয়াশিং, এবং এটি মাল্টি প্রোডাক্টের কাজ করে। ক্রাউন ফ্যাশনস সেটি একটি ক্যাজুয়াল বটমসের কারখানা। ক্রাউন ওয়াশিং সবচেয়ে বাংলাদেশের একটি সবচাইতে বৃহৎ ওয়াশিং প্ল্যান্ট। এখানে ডেনিম থেকে শুরু করে বহু কমপ্লিকেটেড গার্মেন্টস ওয়াশিং করা হয়। দৈনিক ওয়াশিং ক্যাপাসিটি 1.5 লক্ষ পিস। এখানে ক্রাউন ওয়্যার্স সেটিকে যে 2টি ফ্যাক্টরি, সেটি হলো একটি বটমসের একটি শার্ট তৈরি করে, ছেলেদের শার্ট, এবং একটি মেয়েদের ড্রেস এবং ব্লাউজ তৈরি করে। আর লাস্ট যে ফ্যাক্টরিটি আমরা প্রতিষ্ঠা করি সেটির নাম হলো স্প্যারো গ্রিন টেক লিমিটেড। এটি একটি প্লাটিনাম লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি। এটি একটি ভেরি হাই এন্ডের, যেটি বলা হয় হাই এন্ডের, খুব ঠিক জিএসএম এর জ্যাকেট কিংবা ঠিক জিএসএম এর বটমস যেটি তৈরি করা হয়,
অনেক ডেনিম আছে যেগুলো আপনি হয়তো নাম শুনবেন, ট্রু রিলিজিয়ন একটা ব্র্যান্ড আছে আমেরিকাতে, এই ধরনের ডেনিম যেটা ট্রিপল নিডল দিয়ে তৈরি করা হয়, সেই ট্রিপল নিডলের কাজগুলো সেই ক্রাউন গ্রিন টেক, স্প্যারো গ্রিন টেকে তৈরি হয়। স্প্যারো গ্রিন টেক একটি ভেরি স্পেশালাইজ নিডস ফ্যাক্টরি। তো এটি হলো আমাদের বাংলাদেশের প্রোফাইল। প্রায় 18,000 সহকর্মী দ্বারা পরিচালিত একটি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং কর্মী বান্ধব প্রতিষ্ঠান। এবং এখানে যারা স্প্যারো কিংবা ক্রাউনে কাজ করে তারা অনেক কিছু শিখতে পারে, কারণ আমরা মনে করি যে একমাত্র আমাদের একটাই অ্যাসেট, দ্যাট ইজ হলো আমাদের এমপ্লয়ি। যারা আমাদের এখানে কাজ করেন তারাই আমাদের বিগেস্ট অ্যাসেট। এই বিল্ডিং, এইগুলোর কোনো কিছুরই কোনো মূল্য নাই। আজকে আমি কয়েকজন মালিকের সঙ্গে কথা বলছিলাম এবং সবার একটি কথা, দেখেন আমরা বাংলাদেশে সবাই বলি যে আমাদের কয়টি গ্রিন ফ্যাক্টরি আছে, আমাদের এই মেশিন আছে, আমাদের অমুক মেশিন আছে, কিন্তু আপনি যদি একটা চাইনিজ কিংবা ইন্ডিয়ান ওনারের সাথে কথা বলেন, তারা কিন্তু কোনো সময় সেই কথাই বলে না। তারা বলে তাদের ফ্যাক্টরিতে কোন বড় টেকনিশিয়ান আছে, তাদের ফ্যাক্টরিতে মার্কেটিং এর কে হেড আছে, তাদের ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং এর কে হেড আছে, তাদের ফ্যাক্টরিতে টেকনিক্যাল কে লিড আছে, তাদের ফ্যাক্টরিতে জ্যাকেটের কে লিড আছে, তাদের ফ্যাক্টরি স্যুটের কে লিড আছে, টেকনিক্যাল লিড, ওয়াশিং লিড, এগুলো নিয়ে তারা কথা বলে। এবং আমরা যে পিপুলের প্রতি ইনভেস্ট করতে পারি না, সেটার একটি বড় দর্শন হলো এখানে। আমাদের প্রচুর ফ্যাক্টরি, ভেরি মাচ কেপেবল, কিন্তু আমাদের এখনো আমরা দ্বিধাবোধ করি কেন আমরা ইন্ডিয়া থেকে লোক আনছি। অবশ্যই আনতে হবে, কারণ আমাদের যতদিন না আমরা নিজেদের স্কিল সেট ডেভেলপ করছি, আমাদের বিদেশ থেকে লোক আনতে হবে। কারণ দেন অ্যান্ড অনলি দেন শুধু আমরা মেশিনে ইনভেস্ট করলে হবে না, আমাদের মানুষেও ইনভেস্ট করতে হবে। এবং আপনি যদি টেকনিক্যাল ভেরি হাই এন্ডের গার্মেন্টস তৈরি করতে চান, ইউ নিড দ্য পিপল। আপনাকে কোনো সময় চাইনিজ একটি অর্ডার বাংলাদেশে ট্রান্সফার করবে না আপনার বায়ার, যদি খুব হাই এন্ডের বায়ার হয়, যতক্ষণ না তারা যেই মানুষটিকে অর্ডার দিবে, মালিকটি না, যেই কারখানাটিতে অর্ডার দিবে, সেটা টেকনিক্যাল লিড সাথে যখন কথা বলে তারা কনভিন্স হবে যে না, এই অর্ডারটি আপনি এক্সিকিউট করতে পারবেন, দেন দে উইল প্লেস দ্য অর্ডার টু ইউ। আমি এখানে যে কোনো একটি অর্ডারের কথা বলছি না, যে কেউ একটা টি শার্ট, যে কেউ একটা শার্ট, যে কেউ একটা ডেনিম প্যান্ট বানাতে পারবে। কিন্তু যখন আপনি কমপ্লিকেটেড টেকনিক্যাল ওয়্যার, ভেরি কমপ্লিকেটেড ফ্যাশন গার্মেন্টস যাবেন, তখন আপনাকে অবশ্যই পিপল বিকামস দ্য বিগেস্ট ফ্যাক্টর। হ্যাঁ, তো আমি এই কথা বলে আমার ইন্ট্রোডাকশনটা শেষ করি। অ্যান্ড অনেক কথা আছে আমরা যেগুলো যেতে পারি, বাট আমরা যদি বলি যে এখন যে বিজনেসটা আছে, সেই বিজনেস ইজ 100% ড্রিভেন বাই ইনোভেশন। আমরা আজকে অনেকে আত্মতুষ্টিতে অত্যন্ত সন্তুষ্ট না, আমরা 20% পেয়েছি, ইন্ডিয়ার 25% হয়েছে, এখন ইন্ডিয়ার 50%, বাংলাদেশে তো সব অর্ডার চলে আসবে। কারো দুঃখে কোনো সময় খুশি পেতে নাই। আই ডোন্ট বিলিভ যে ইন্ডিয়ার 50% হয়েছে দেখে আমাদের বিজনেস বাড়বে। বাড়তে পারে, সেটা সাময়িক, ধরে রাখতে হবে। কিন্তু আমাদের চায়নার টেরিফ বেশি, বাংলাদেশে ব্যবসা আসছে। কিসের কোন ব্যবসাটা আসছে? সবচেয়ে কম দামি ব্যবসাটা প্রথমে এসেছে। আমাদের যেতে হবে টপ এন্ডের ব্যবসা আনতে। টপ এন্ডের ব্যবসা আমরা কি আনতে পারবো? শুধু ইন্ডিয়ার টেরিফ কমে গেছে দেখে কি সবচেয়ে ইন্ডিয়ার যে টপ এন্ডের ব্যবসা আছে, যারা যেটি ওরিয়েন্ট ক্রাফট করে, সেই ব্যবসাটা কি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারবো? অবশ্যই আনতে পারবো, যদি আমরা সেরকম পিপল তৈরি করি এবং আমরা যদি মনে করি যে আমাদের সেই পিপলটা নাই, সেই দক্ষতাটা আমাদের নাই, সেই দক্ষতাটাকে আমরা আইদার প্রথমে হায়ার করে নিয়ে আসবো বাইরে থেকে, তারপরে আমরা এই দক্ষতাটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করব। এইটা যদি আমাদের স্পিরিট থাকে, দেন উই ক্যান মেক প্রগ্রেস। আমরা সবকিছু জানি না, উই নো হাউ টু মেক ডেনিম। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেস্ট ডেনিম তৈরি করতে পারে। হ্যাঁ, এখন যদি বলেন ইন্ডিয়াতে ডেনিম অর্ডার যাচ্ছে, অবশ্যই ইন্ডিয়ার উচিত হবে বাংলাদেশ থেকে একজন ডেনিমের ওয়াশ এক্সপার্ট হায়ার করা, বাংলাদেশ থেকে ডেনিমের একজন এক্সপার্ট হায়ার করা, কারণ ডেনিমে উই আর দ্য বেস্ট, there is no question about it. কিন্তু when it comes to technical wear, when it comes to man-made fiber, when it comes to women's wear, when it comes to satin fabric, when it comes to linen fabric, এবং এইটা দিয়ে যে ড্রেস হয়, এটা দিয়ে যে গার্মেন্টস হয়, সেই গার্মেন্টস গুলো তৈরি করতে যদি আমাদের হয়, then we need the expertise from outside. আমাদের নিজেদের তৈরি হতে হবে। কেউ খারাপ করছে দেখে আমরা ভালো করব, এটা বিশ্বাস করার কোনো অবকাশ নেই। থ্যাংক ইউ শোভন ভাই। অনেকগুলোই আমাদের অনেক কথাই উঠে আসছে এখানে আপনার কথাগুলোর মধ্যে দিয়ে। এর মধ্যে আমি একটু যুক্ত করতে চাই, আমাদের কিন্তু আরেকটা জিনিস, ম্যান পাওয়ার স্কিল, এটা তো একটা ঘাটতি আমাদের আছে, আর সম্ভবত সামনে আমাদের আরো বড় একটা ঘাটতি হতে যাচ্ছে। আমি অ্যানালাইসিস করলাম বা স্টুডেন্টদের সাথে বা ইউনিভার্সিটির সাথে যুক্ত হতে, যে আমাদের কিন্তু স্কিল ম্যান পাওয়ারের প্রচুর ঘাটতি এখন আছে, আর অনেকে বলছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে আরেকটা জিনিস আমরা গত অনেক আলোচনায় আমরা একটা জিনিস তুলে, আমি আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই
যে অনেকে বলছে যে আমাদের যে যারাই এই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা অলরেডি ইন্ডাস্ট্রিতে যুক্ত আছে তাদের সাথে নাকি আমাদের যে আগের যে জিএম লেভেল বা পিএম লেভেল যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, যাদের বাস্তব অভিজ্ঞতা থেকে যারা ইন্ডাস্ট্রিতে যুক্ত আছে, তাদের সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে সবসময় শেখানোর ব্যাপারে। সেই জায়গায় আপনার ইন্ডাস্ট্রি বা আপনি কি মনে করেন সেটাকে একটু পরিষ্কার করে যাতে এরা জানে না এই অবশ্যই কনফ্লিক্ট আমাদের আমাদের সাউদিন ভাই, মেনে ভেরি নিতে গুড নাকি এরকম কিছু? আমাদের আমাদের যে অ্যাটিটিউডটা থাকতে হবে সেটা হলো আমাদের ইয়াং পিপলদের তৈরি করতে হবে, কারেক্ট? সো ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম এন্ড ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন দিস পিপল। আবার অন্যভাবে আপনাদের যেই পিপলগুলোকে আমরা তৈরি করছি তাদেরকেও একটুখানি ধৈর্য ধরতে হবে। আমরা যেমন আমাদের স্প্যারোকে কিন্তু বলা হয় একটা ট্রেনিং ইনস্টিটিউট, কারণ আমাদের এখানে যেহেতু আমরা বহুদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত, বহু লোক এখন বিভিন্ন জায়গায় চাকরি করে, যারা একসময় আমাদের প্রোডাকশন ম্যানেজার ছিলেন তারা এখন জিএম এবং হেড অফ ফ্যাক্টরি হয়েছেন, যারা আমাদের পিএম ছিলেন তারা এখন অনেক ফ্যাক্টরি জিএম হয়েছেন, যারা আমাদের ইভেন লাইন চেফ ছিলেন তারা অনেক ফ্যাক্টরি জিএম হয়েছেন। এটা খুব স্বাভাবিক, এবং আমাদের ফ্যাক্টরিটি 100% ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যারা পরিচালিত। আমার প্রত্যেকটা ফ্যাক্টরি সিও, চিফ অপারেটিং অফিসার এক সময় না এক সময় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ছিলেন। আমার সমস্ত লাইন চিফ গুলো, we even at the line chief level we want to try to hire industrial engineer or textile engineer. অবশ্যই বেতনের মান অন্যান্য যে কোনো ফ্যাক্টরির চেয়ে আমাদের এখানে হাই, বিকজ এখানে এই আমার মনে করি আমাদের ম্যাক্সিমাম যে আমাদের এফিসিয়েন্সির ঘাটতিটা যে হয়, সেই এফিসিয়েন্সির ঘাটতিটা হয় কারণ আমরা প্রপারলি আমাদের লাইনটাকে ব্যালেন্স করি না, আমরা প্রপারলি আমাদের কাজগুলো ঠিকমতো আগের থেকে গুছিয়ে রাখি না, বিকজ ইটস অল অ্যাবাউট প্রি প্রোডাকশন। আপনি একটি কাপড়ে কাঁচি লাগানোর আগে কিন্তু আপনাকে সমস্ত কিছু জানতে হবে, এই ফেব্রিকটা কি ডিজাইনের কাপড় বানাবো, এখানে কি কি সমস্যা হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো যদি আমরা জানি, এই সমস্ত সমস্যাগুলো জানলেই আমরা কিন্তু প্রপারলি এই প্রোডাক্টটা এক্সিকিউট করতে পারবো। ইটস অল অ্যাবাউট প্ল্যানিং। এই প্ল্যানিংটি তখনই আপনি করতে পারবেন যখন ইউ হ্যাভ স্কিল ম্যান পাওয়ার। স্কিল ম্যান পাওয়ার আপনি কোথা থেকে পাবেন? এটা তো অটোমেটিক এসে পড়বে না। বাংলাদেশে এখন গার্মেন্টসের যে ইকোসিস্টেম আছে তাতে প্রচুর পরিমাণ স্কিল ম্যান পাওয়ার তৈরি হচ্ছে, এবং ধীরে ধীরে ইউনিভার্সিটি থেকে আসছে, নতুন নতুন লোক জয়েন করছে। এখন আমরা এদেরকে কতখানি উৎসাহ দিয়ে আরো তৈরি করতে পারবো সেটা একটা কথা। সেকেন্ড থিং হলো আমাদের ধৈর্যটা খুব কম। উই হ্যাভ দ্য বেস্ট ওয়ার্কফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের সবচেয়ে ইয়াং ম্যান পাওয়ার আছে, কিন্তু আমাদের অনেক সময় ধৈর্যটা কম। আমরা অল্প একটু শিখেই মনে করি ওকে আই ওয়ান্ট টু, সবার একটু কিন্তু বড় হওয়ার চেষ্টা, জিল থাকে, এটা খারাপ কিছু না, অ্যাম্বিশন, যেটাকে আমরা অ্যাম্বিশন বলি। অবশ্যই পিপল হ্যাভ টু বি অ্যাম্বিশাস, বাট আমাদের জিনিস দেখতে দেখতে এমন হয়ে গিয়েছে হঠাৎ করে যে রাস্তার ছেলে, রাস্তার লোক এস আলম সাহেব, উনি হঠাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক। একজন পিএস 400 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, সেটি প্রধানমন্ত্রী আবার বলছে আমার পিএস এর 400 কোটি টাকা। তারপরে যে সরকারটি আসলো সেই সরকারের পিএস যে ছাত্র, সেই ছাত্রর পিএস ও 200 কোটি টাকা। তো আপনি এই যে দেখেন অবস্থাটা, যে মানুষের হঠাৎ করে 200 কোটি 100 কোটি, আমাদের কত বছর ব্যবসা করতে হয়েছে ভাই কোটি টাকার কথা চিন্তা করতে। হ্যাঁ, কথা নাই বার্তা নাই, একজন 100 কোটি টাকার মালিক। এইটা কিন্তু রাব অফ করে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে। তারা কি করছে? তারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার একজন জয়েন করছে, 1,50,000 টাকা বেতন, 6 মাস গেলেই বেতন বাড়ছে। যেই মুহূর্তে বাইরের লোকটা শুনলো আরে ভাই এ তো স্প্যারোতে চাকরি করে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, কার কাছে শিখছে? বিকজ আই হ্যাভ ভেরি হাইলি স্কিলড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, এবং কিছু কিছু বিদেশি রয়েছে তাদের কাছ থেকে শিখছে। যেই শুনলো যে এটা স্প্যারোতে চাকরি করে, সঙ্গে সঙ্গে 50,000 টাকার বেতন, 1 লাখ টাকা অফার করলো। সেই ছেলেটা জাম্প করলো অন্য একটা ইন্ডাস্ট্রিতে। এখন ঘটনা হলো ও কিন্তু এখনো পুরোপুরি রেডি না। সে যদি আরো 5টা বছর স্প্যারোতে থাকতো, he would have been really become a true মানে solid square person, যে জানে what is manufacturing excellence, আমাকে কি কি জানতে হবে, ফেব্রিক শ্রিঙ্কেজ থেকে শুরু করে I have to know everything, when the goods goes into the box, then আমি একটা ভালো গার্মেন্টস বানালাম, তাই না? এটা সব শিখতে তো কিছু সময় লাগে, এই সময়টা আমরা দিতে চাই না। আমাদের সবার মধ্যে একটা জিল হয়ে গেছে, আমরা কত তাড়াতাড়ি কত টাকা বানাতে পারবো, দ্যাট ইজ নট দ্য ওয়ে। আর এই যে আমরা এখন খুবই আত্মতুষ্টিতে সন্তুষ্ট, আরে বাবা রে বাবা, আমরা 50% ইন্ডিয়ার টেরিফ, চায়না টেরিফ 30%, আরো মিলায় টিলায় 40-47% হয়ে যায়।
বাংলাদেশ আমরা উইল শাইন, আমি একেবারেই সন্তুষ্ট না ভাই। আই এম নট হ্যাপি এট অল। কারো ক্ষতিতে আমার উন্নতি আমি চাই না। আমি আমার মার্কেট নিয়ে আসবো আমার নিজের যোগ্যতায়। That's the way I want to see Bangladesh garments industry. In a sustainable way we will grow. That's what we want to see. থ্যাংক ইউ শোভন ভাই। আর আমি এখন একটু রিমা খসরুর কাছে যাচ্ছি। তোমাদের স্টুডেন্টদের পর্যায়ে কোনো তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। নয়নের কাছে স্যার যেহেতু স্যারের পরিচয় দিল, তো স্যার যেহেতু একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো ফার্স্টে কোশ্চেনটা করবো সফটওয়্যার রিলেটেড। তো আমি স্টাডি করলাম যে বাংলাদেশে যত সফটওয়্যার আসে, ইআরপি থেকে শুরু করে ক্যাড ক্যাম, সবই হলো দেশের বাইরে থেকে আসে, ম্যাক্সিমাম জার্মানি বা অন্য দেশ। তো আমাদের দেশ কেন এটা নিয়ে কাজ করতেছে না? আর একটা বড় একটা গ্যাপ দেখতেছি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল একাডেমির মধ্যে। এই গ্যাপটা কেন আসলে, আমাদের গ্যাপটা কোথায় মূলত? ওয়ান্ডারফুল কোশ্চেন, অ্যাকচুয়ালি ভেরি গুড কোশ্চেন। সো অ্যাকচুয়ালি আমরা এখন যে ধরনের স্কেলে আমরা ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করছি, এটা কোনো হিউম্যানলি মানে কোনো খাতা কলমে লিখে কিংবা একটা স্প্রেডশিট দিয়ে এটা কিন্তু ম্যানেজ করা সম্ভব না। এবং মোস্ট অফ দ্য কোম্পানিজ ফেল বিকজ আমরা প্রপারলি আমাদের ইনফরমেশন টেকনোলজি ম্যানেজ করছি না। তো এখন যেটা বলার চেষ্টা করছে আমাদের যে প্রশ্নটা হলো, সেই প্রশ্নটাতে যেটা বলার চেষ্টা করা হলো যে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, সেই সফটওয়্যারগুলো অল কামিং ফ্রম অ্যাব্রড। পার্টিকুলারলি আমরা ধরো প্ল্যানিং এর সময় একটা সফটওয়্যার ইউজ করি কল ফাস্ট রিঅ্যাক্ট, আমরা কাটিং এ একটা সফটওয়্যার ইউজ করি কল অ্যাস্টর, আমরা যে ইআরপি সফটওয়্যারগুলো ইউজ করছি সেগুলো সব বিদেশ থেকে আসছে, কারেক্ট? এই সব সফটওয়্যারগুলোর কম্বিনেশনে আমরা একটা সফটওয়্যার তৈরি করি। তো এখন এই ইআরপি সফটওয়্যার ইজ এ মাস্ট। আমাদের ওয়ার্কফ্লো আছে, আমাদের ইনভেন্টরি, আমাদের গার্মেন্টসের ফেব্রিক ইনভেন্টরি থেকে শুরু করে অর্ডারিং সিস্টেম থেকে শুরু করে একদম শিপমেন্ট পর্যন্ত দেয়ার হ্যাজ টু বি এন ইআরপি, যেটি কানেক্টেড টু ওভারটাইম সিস্টেম, যেগুলো কানেক্টেড টু পেরোল সিস্টেম। এর সাথে যুক্ত হইতে হবে কাটিং সফটওয়্যার, কাটিং লেআউট সফটওয়্যার, এর সাথে যুক্ত হবে প্রোডাকশন প্ল্যানিং সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো সব বাইরে থেকে আসছে, আমরা বাংলাদেশ কেন এটা ডেভেলপ করতে পারছি না? আমাদের বাংলাদেশে যে একেবারে ডেভেলপ হচ্ছে না, দ্যাট ইজ নট ট্রু। আমাদের কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে, কিছু কিছু লোক কাজ করছে। ডোমেইন নলেজ দরকার, এটি তৈরি করতে অনেক ডোমেইন নলেজ দরকার, অনেক রিসার্চের প্রয়োজন, এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। তো তুমি যদি দেখো, তুমি করে বলছি যে দেখো যে কারা এই সফটওয়্যার কোম্পানিগুলো ওন করে। আমরা যদি দেখি ফাস্ট রিঅ্যাক্ট, এটা একটা ইউকের সফটওয়্যার, এটা পরে অ্যাকোয়ার্ড বাই কোটস ডিজিটাল, যেটি সুতা তৈরি করে। তো যেগুলো গার্মেন্টস, তারপরে যে অ্যাস্টর যেটা কাটিং সফটওয়্যার, সেটি ইজ মেড বাই গার্বার ইজ লেটার কাটিং মেশিন তৈরি করে গার্বার জার্মানির, তারা পরে অ্যাকোয়ার্ড হলো বাই লেকরা, কারেক্ট? সো দে ওন দ্য কাটিং লেআউট কিভাবে হবে, কাটিং প্ল্যানিং কিভাবে, এই ধরনের। এই সবগুলো ইন্টিগ্রেশন একটা সফটওয়্যার। আবার এখন প্রোডাকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটি কখন কয়টা প্রোডাক্ট কাজ হচ্ছে, কোন এমপ্লয়িটা কত মিনিট কাজ করছে, কত মিনিট সে বসে আছে, তার মেশিন কতগুলো চলছে, কোনখানে কতগুলো ডিফেক্ট আসছে, রিয়েল টাইম সেটা ফিডব্যাক দেওয়া, রিয়েল টাইম সেটা প্রোডাকশন টিমকে জানানো, সেটি কিন্তু তৈরি করছে জুকি, কারেক্ট? সো বেসিক্যালি এগুলো মেশিন ড্রিভেন কোম্পানিগুলো এগুলো তৈরি করছে। কিন্তু ওভারঅল শুধুমাত্র সফটওয়্যার নিয়ে, ডোমেইন নলেজ নিয়ে এটি তৈরি করা, এটি বাংলাদেশে কিছু কিছু লোক চেষ্টা করছে এবং এটি ডেভেলপ হচ্ছে। এন্ড ইউল বি হ্যাপি টু নো আমাদের স্প্যারো এটি সফটওয়্যার ডেভেলপ করেছে কল iThread, which is basically use অ্যাস্টর কাটিং সফটওয়্যারটাকে ইন্টিগ্রেশন করে, কিন্তু ইআরপিটা আমরা নিজেরা ডেভেলপ করেছি এবং হোল প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেম আমরা নিজেরা ডেভেলপ করছি। এটি অলসো নাও ইন্টিগ্রেটেড উইথ ফাস্ট রিঅ্যাক্ট, যেটি প্রোডাকশন প্ল্যানিং টুল। এগুলো সব মিলে আমরা সফটওয়্যার তৈরি করছি একটা, যেটা উইদিন ক্লাউডে আমরা হোস্ট করবো, এন্ড পিপল উইল বি এবল টু বাই এন্ড ইউজ ইট অ্যাজ ওয়েল। সো আমরা ডেভেলপ শুরু করেছি, আমরা কাজ শুরু করেছি, কিন্তু এখনো এটা নিয়ে বহু কাজ করার অবকাশ রয়েছে। সিন্স বাংলাদেশ উইল বি লিডিং ইন দ্য গার্মেন্ট সেক্টর, আমাদের ডেফিনেটলি চিন্তা করতে হবে আমাদেরও ইনশাআল্লাহ সফটওয়্যার শুড অলসো কাম ফ্রম বাংলাদেশ। এবং এটি যেহেতু, এবং এখন যেটি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাথিং বাট একটা মেশিনকে টিচ করতে হবে। তো আমাকে একজন বলছিলেন যে তোমাদের যে এত বড় বড় ফ্যাক্টরি, এইগুলো ফ্যাক্টরিতে ইউ হ্যাভ টু বেসিক্যালি রেকর্ড প্রত্যেকটা লোক কিভাবে সেলাই করছে, এই সেলাইটাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করার পরে ওইটাকে মেশিনে ইনপুট দিয়ে ওই লার্নিং করাতে হবে মেশিনটিকে। তাহলে একটি কলার কিভাবে স্টিচ হচ্ছে, একটি ফ্রন্ট প্ল্যাকেট কিভাবে স্টিচ হচ্ছে, এটিকে মেশিনকে শেখানো যাবে। এখন অলরেডি দেয়ার ইজ এ কোম্পানি কল মাইকা,
মাইকা কিন্তু অলরেডি দেয়ার আর রোবোটিক মেশিনস যেটা কিন্তু কলার তৈরি করতে পারে, কাফ তৈরি করতে পারে, ফ্রন্ট প্ল্যাকেট তৈরি করতে পারে। তো শুধু আমরা যখন শার্ট ম্যানুফ্যাকচার করি আমাদের শুধু কাজটা হলো অ্যাসেম্বলি করা, বাকি কিন্তু সব অটোমেটেড এখন কিনতে পাওয়া যায়। ইটস ভেরি রিসেন্ট ডেভেলপমেন্ট। এরকম আস্তে আস্তে অটোমেশন আসছে। অটোমেশন আসলে মানুষের কাজ কিন্তু কমবে না। আমরা যেই মানুষটা আছে সেই মানুষটাকে দিয়ে আমরা অনেক বেশি প্রোডাকশন দিতে পারবো এবং অনেক নিখুঁত প্রোডাকশন দিতে পারবো। শুধুমাত্র বেসিক প্রোডাক্টগুলো যেটি আমরা করতে পারবো না সেটা হলো ফ্যাশন প্রোডাক্ট। ফ্যাশন প্রোডাক্ট স্টিল মানুষের দরকার হবে, কারণ ফ্যাশন প্রোডাক্ট ওটা অত মেশিন লার্নিং করে করা সম্ভব হবে না। যাই হোক, টু মেক ইউর লং স্টোরি শর্ট, মেক এ লং কোশ্চেনের রং অ্যান্সার দেওয়া শর্ট করছি যে এটা আস্তে আস্তে আসছে। বেসিক্যালি প্রথমে ইআরপি এবং তারপরে প্রোডাক্ট অটোমেশন, এগুলো সফটওয়্যার বাংলাদেশে আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমাদের প্রচুর অপরচুনিটি রয়েছে, প্রপার ইনভেস্টমেন্ট হলে ডেফিনেটলি আমরা এটা তৈরি করতে পারবো। আমি একটা কথা যুক্ত করতে চাই, মানে একটাও ভাবতে হবে যারা স্টুডেন্ট আছে বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, আমাদের কিন্তু প্রযুক্তি নিয়ে কিন্তু আমরা প্রথম জেনারেশনে কাজ করছি। এই প্রযুক্তিটা মাত্র বাংলাদেশে কিন্তু ইনভলভ হলো, মানে এখন আজকে থেকে 40 বছর আগে কিন্তু আমরা 1986-এ বাটন হোল বাটন স্টিচ সফটওয়্যার তৈরি করছি। যে প্রোডাকশনে আমার বাবা বললো যে বাটন হোল বাটন স্টিচ শার্টের সবচেয়ে আসল জায়গা, ওটা হিসাব রাখতে পারলে বোঝা যাবে প্রোডাকশন হয়েছে কি হয়। সেলাই করা বড় ব্যাপার। তখন ভ্যাকসিনকো থেকে আমাদের একটা সফটওয়্যার তৈরি করে এর বড় হিস্ট্রি। তখন বাংলাদেশে প্রথম ভ্যাকসিন করে আইবিএম মেশিন আমরা কিনি, দুটা 286 আর 386 বা ছিল এটা। তো তখন ভ্যাকসিনকো আমাদের দুইটা সফটওয়্যার ইয়ে করে, মেশিনের সাথে ফ্রি দেয়। তখন বললো আপনি যেটা বলবেন সেই সফটওয়্যার বানাই দাও। তখন আমার আব্বা বললো একটা করো, তাহলে আমাকে একটা ইনভয়েস সফটওয়্যার বানায় দাও আর একটা বাটন হোল বাটন স্টিচের একটা সফটওয়্যার, তাহলে প্রতিদিন ডাটা দিলে আমি ডাটাটা দেখতে পাই। এক্স্যাক্টলি। সেটা ছিল প্রযুক্তির আমার এক্সপেরিয়েন্স। কিন্তু আমাদের এখন সবার ভাবতে হবে যে আমরা কিন্তু প্রথম জেনারেশন প্রযুক্তি নিয়ে কাজ করতেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তবে যা ছিল আমাদের প্রিভিয়াস তার থেকে আমরা এখন অনেক দূর আগাচ্ছি। আমি চিন্তা করলে দেখি যে অনেক ধরনের মানুষ ছিল, এক্সপার্ট কিন্তু ছিল না। যেমন আপনার ইন্ডাস্ট্রিতে এখন ইউ আর রিক্রুটিং এক্সপার্ট, স্টিল উই হ্যাভ এ ল্যাক অফ নলেজ অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। মালিক ল্যাক অফ নলেজ আছে এখনো তারা, আমার মনে হয় 20-30% গার্মেন্টস এক্সপার্টদের ইউজ করছে, বাকি সবাই এক্সপার্টদের এখনো ওই জায়গায় আনতে পারে। হয়তো সব ভবিষ্যতে এই আসতে হয়তো এই ইন্ডাস্ট্রি এই চেঞ্জটা আসবে এবং অনেকের প্রশ্ন আছে যে আমরা কিন্তু সবাইকে তৈরি হতে হবে সেই সফটওয়্যার নলেজ। ইউনিভার্সিটি পড়াইছে কি পড়ায় না এটা একটা কমপ্লেন আছে। আসলে আমাদের একটা সিলেবাস চেঞ্জ করা রাতারাতি সম্ভব, নিজেদেরকে তৈরি করতে হবে, তৈরি করতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যদি আপনারা স্টুডেন্ট বলবেন যে শেখাচ্ছে না বা শেখার জায়গা নেই, সেটাও মাইনে নেওয়া যাবে না। শেখার জায়গা আছে প্রচুর, আমাদের সময় তো ছিল না শেখার জায়গা, এখন শেখার জায়গা অনেক। এবার আজকে যে অনুষ্ঠানটা অনেক প্ল্যাটফর্ম আছে, নলেজ শেয়ারিং হচ্ছে, এগুলো বাড়ছে দিন দিন, অনেক ক্লোজ হচ্ছে। ইন্ডাস্ট্রি একাডেমিয়া ডিস্টেন্সটা কমে আসছে আমার কাছে মনে হয়। হয়তো আগামী এক যুগ পরে আমরা একটা ম্যাসিভ চেঞ্জ দেখবো আর কি। তো এখন আমি এই মুহূর্তে যুক্ত করতে চাই জুবের হোসেন নয়নকে। জুবের হোসেন নয়ন 2021 সালে আপনার সাথে যুক্ত হয়েছিল, তখন সে স্টুডেন্ট ছিল। তো বুননের ফাউন্ডার মেম্বার। তো জুবের, যদি তোমার কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারো তোমার বুননে সময়টা, এবং আজকে তুমি প্রফেশনাল লাইফে আসো, তো তুমি তোমার স্টুডেন্ট এবং ইন্ডাস্ট্রি কি বলতে চাও বলো। Thank you, sir. First of all, it is a big honor for me to share frame with you and Mr. Shobhan. আমি বলবো যে এটা অনেক নলেজেবল একটা ফ্রেম, আজকে বুননের ফ্রেম, বাট খুবই নলেজেবল একটা ফ্রেম। আপনি আছেন, শোভন স্যার এখানে আছেন। তো আমি আমার পরিচয় দেওয়ার আগে আমি জাস্ট আমার মাথায় একটা কোশ্চিন আসছে, কারণ এইরকম পরিবেশ সবসময় পাওয়া যায় না। এমন এখানে শোভন স্যারকে আমি পাইছি। স্যার ওনার প্রথম প্রেজেন্টেশনে স্যার একটা জিনিস মেনশন করছেন যে মোস্ট অফ দ্য কেসেসে আমরা আমাদের প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং মার্চেন্ডাইজিং এ আমরা ফরেন এক্সপার্ট হায়ার করি। এবং এখানে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করছি, বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হোয়াট ইজ দ্য
স্কিল ব্যারিয়ার অ্যামং আস অ্যান্ড দ্য ফরেন এক্সপার্টস, যেটা তাদের আছে কিন্তু আমাদের নাই। বাট কি করলে আমরাও ওই লেভেলের স্কিল সেট গ্রো করতে পারবো এবং আমরাও ভবিষ্যতে অ্যাজ হেড অফ মার্কেটিং, হেড অফ টেকনিক্যাল হয়ে বড় বড় ব্র্যান্ডগুলোকে আমরা হেড করতে পারবো বাংলাদেশ প্রেক্ষাপট থেকে। আমি একটু স্যারের কাছে আমার একটা কোশ্চেন। অ্যাবসলিউটলি ভেরি গুড কোশ্চেন। আমরা কিন্তু বিদেশি লোক হায়ার করতে চাই না, সত্যি কথা, বি ভেরি অনেস্ট। আমরা নিরুপায় হয়ে, কিন্তু আমার যেটা বলার চেষ্টা করেছিলাম যে আমাদের এখানে পিপল যে আমাদের বিগেস্ট অ্যাসেট, সেটা আমাদের বুঝতে হবে। অ্যান্ড আমরা অনেক সময় খুব বুস্ট আপ করি যে আমাদের এই মেশিন আছে, আমাদের ওই মেশিন আছে, আমরা আমাদের অ্যাডভান্স মেশিন আমরা কিনছি, স্পেশালি টেক্সটাইল সেক্টরে অনেক দামি দামি মেশিন কিনি আমরা, গার্মেন্ট সেক্টরে অনেক দামি দামি অটোমেটেড মেশিন কিনছি এখন, আমাদের গ্রিন ফ্যাক্টরি নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমাদের মেইন অ্যাসেট ইজ দ্য পিপল। বিদেশিরা যখন আসে, বায়াররা যখন আসে, দে ডোন্ট কেয়ার যে তোমার ফ্যাক্টরি কত সুন্দর দেখতে, ফ্যাক্টরি কত নাইস বিল্ডিং। দে উইল গো ইনসাইড ইউর কাটিং এ তারা দেখবে তুমি কিভাবে কাট করতেছো তোমার গার্মেন্টস, হাউ ইউ আর কাটিং ইউর ফেব্রিক, হাউ ইউ আর হ্যান্ডেলিং ইউর ফেব্রিক, তুমি ফেব্রিকটা কিরকম করে রেখেছো, তুমি ফেব্রিকটা প্রপারলি তুমি যে রিল্যাক্সেশন করেছো সে কতক্ষণ ধরে করছো, এটা কোনো সিস্টেম আছে কিনা, হোয়াট ইজ ইউর SOP, এইগুলো ঠিক আছে কিনা। এবং মার্কেটিং এ যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক, সেটা হলো আমি কি এমন একজনের উপর ডিপেন্ড করতে পারি, আমাদের মার্কেটিং এর একটা ছেলের উপর, যে সে পুরো অ্যাকাউন্টটা রান করবে। ফর এক্সাম্পল, লার্জ বায়ার লাইক গ্যাপকে হ্যান্ডেল করবে, এরকম বাংলাদেশের কয়জন লোক আছে? এরকম যে নাই তা না। যেমন আমার এক বন্ধু আছে রাজীব, অ্যালিওর সোর্সিং এর হেড, সে তো বাংলাদেশেরই ছেলে, ঢাকার ছেলে, সে শিখেছে, সে জানে, সে একটা সোর্সিং এর হেড অ্যান্ড হি নোজ হিজ স্টাফ। জে ক্রুকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশে, জে ক্রুর মতো বায়ারকে সে নিয়ে এসছে এবং জে ক্রু বাংলাদেশের কান্ট্রি সে চালায়। লোকাল গাই জিয়া ভাই, আমাদের H&M এর হেড, স্বপ্না আমাদের বাংলাদেশের মেয়ে, মার্কস এন্ড স্পেন্সারের হেড, শুধু বাংলাদেশের হেড না, বাংলাদেশের হেড, ইন্ডিয়ার হেড, শ্রীলঙ্কার হেড, 3টা দেশের হেড, ওয়ান বাংলাদেশি লেডি কল স্বপ্না। কাজে আমার স্প্যারোতে মেঘ সম্পূর্ণ জে ক্রু গ্যাপ হ্যান্ডেল করে একা, ওয়ান পার্সন, ওয়ান বাংলাদেশি গাই। সো নাই যে তা না, হচ্ছে, তৈরি হচ্ছে, সময় লাগবে, তাই না? আমরা এবং এখন যে তৈরি হচ্ছে, the rate of development now is much faster than 3 years ago, 4 years ago, 5 years ago. এখন কিন্তু এই যে ধরো তুমি জুবায়ের, তুমি যে এক্সপিরিয়েন্সটা অলরেডি গেইন করেছো, ইটস ইজিয়ার ফর ইউ টু রাইজ কুইকলি, ইজিয়ার ফর ইউ টু হ্যাভ দ্য প্ল্যাটফর্ম। তুমি হয়তো আরেকজন ইন্ডিয়ান কিংবা আরেকজন শ্রীলঙ্কার কিংবা আরেকজন ব্রিটিশের সাথে কাজ করছো, কিংবা তুমি স্বপ্না কিংবা রাজীব কিংবা সালাউদ্দিন সাহেব কিংবা আমাদের কাছ থেকে যতটুকুই শিখতে পারো, ইউ ক্যান লার্ন সামথিং এন্ড দেন কুইকলি রাইজ, কারেক্ট? এই সেকেন্ড জেনারেশন, এই লোকগুলো আমরা যেভাবে এখন মানুষদের সঙ্গে মিশে কাজ করি, এই পরিমাণ কিন্তু ইন্টারাকশন আগে ছিল না। এখন যেহেতু এটা হচ্ছে, কাজেই পিপল ফলো ইচ আদার, আমরা তো একজন আরেকজনের কাছ থেকে শিখবো, আমাদেরকে শেখার পরিবেশ তৈরি করে দিতে হবে, এন্ড দ্য ইয়াং পিপল অফ বাংলাদেশ উইল রাইজ। আমরা কোনোভাবেই নিজেরা বিদেশি হায়ার করে কিন্তু দেশ চালাতে পারবো না, কাজেই নিজেদের সক্ষমতা নিজেদের অর্জন করতে হবে। আমরা উই কন্টিনিউয়াসলি কমপ্লেইন যে আমাদের একাডেমিয়াতে এনাফ লোক নাই, আমরা কিন্তু এখন BUFT এতে ভালো ভালো ছেলে তৈরি হচ্ছে, আমাদের শান্তামারিয়াতে ভালো ভালো ছেলে মেয়ে তৈরি হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো আছেই, ঢাকা ইউনিভার্সিটি যারা IBA তে পড়াশোনা করেছে তারাও কিন্তু এসে গার্মেন্টস এর মালিক হচ্ছে এবং আমাদের গার্মেন্টস মার্চেন্ডাইজিং জয়েন করছে। দেয়ার ইজ এ ট্যাবু দ্যাট যে আমরা কি গার্মেন্টস, আমি এত বড় পড়াশোনা করেছি, আমি কেন গার্মেন্টসে চাকরি করব, আমি BCS পরীক্ষা দিব, আমি সরকারি মানে এমপ্লয়ি হব কিংবা কোনো একটা মাল্টি ন্যাশনালে কাজ করব। গার্মেন্টস শিল্প তো কম বেতন দেয় না, তাই না? লুক অ্যাট ইট, একটা গার্মেন্টস এর গুড মার্চেন্ডাইজার মেক 10 লাখ টাকা, 10 লাখ টাকা বেতন দিই আমরা গাড়ি সহ, তাই না? ওয়ান মার্চেন্ডাইজার, তো ইট ইজ পসিবল 10 লাখ 12 লাখ টাকা বেতন পাচ্ছে বাংলাদেশের ছেলেরা। বাট ইট টেকস টাইম, ইউ হ্যাভ টু স্টিক টু ইট, এবং আস্তে আস্তে উঠতে হবে, তাই না? এটা যে একেবারেই বন্ধ হয়ে যাবে হচ্ছে তা না। কাজে তুমি যদি বলো হ্যাঁ ইয়েস দেয়ার ইজ এ নলেজ গ্যাপ, আমরা সেই গ্যাপটাকে ক্লোজ করছি। আনফরচুনেটলি ধরো আমার কালকে যদি একটা বড় দায়িত্ব দিতে হয়, আমাদেরও কিছু বদভ্যাস আছে, আমাদের যতক্ষণ না কেউ একজন ট্রাস্ট অর্জন করছে
আমরা কিন্তু ততক্ষণ সেই বাঙালিটাকে দায়িত্ব দিতে পারছি না, বাট স্লোলি কামিং। আমি বলি আমার পুরো ডিজাইন টিম ঢাকাতে হ্যান্ডেল করতো ইন্ডিয়ানরা, সমস্ত ইন্ডিয়ান মেয়েরা, তারপরে স্প্যানিশ একটা মেয়েকে হায়ার করলাম, সেও থাকলো। এখন কিন্তু ইটস টোটালি হ্যান্ডেল বাই ঢাকা, টোটালি হ্যান্ডেল বাই বাংলাদেশ। আরিফ বলে আমার একজন ফ্যাশন ডিজাইনার আছে, হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যাশন ডিজাইনার ইন বাংলাদেশ। সে অফকোর্স আমার যে ইন্ডিয়াতে দিল্লি টিম আছে, আমার আমেরিকাতে একটা মেয়ে কাজ করে, তাদের সাথে মিলে কাজ করে, কিন্তু বাংলাদেশ ইজ কমপ্লিটলি হ্যান্ডেল বাই বাংলাদেশিস, এবং দে আর ওয়ার্কিং প্রিটি গুড। তারা যে ডিজাইন তৈরি করছে, প্রেজেন্টেশন তৈরি করছে, গত সপ্তাহে আমি যে মার্কস এন্ড স্পেন্সারকে প্রেজেন্টেশন দিলাম, আউট অফ দ্য ওয়ার্ল্ড, ইটস টোটালি ডিফারেন্ট। মানে গত 5 বছর আমি চিন্তাই করতে পারি নাই 5 বছর আগে যে আমার বাংলাদেশের ছেলেরা এই প্রেজেন্টেশনটা রেডি করতে পারবে। ইট ওয়াজ কমপ্লিটলি, আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। কাজেই তারা শিখছে, সবাই মিলে কাজ করছি আমরা, ইটস এ গ্লোবাল এনভায়রনমেন্ট, এবং গ্লোবাল এনভায়রনমেন্টে আমাদের গ্লোবালি কাজ করতে হবে, এবং একজন আরেকজনকে শিখে আমরা আগায় যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আমি আসলেই স্যাটিসফাইড আপনার যে আপনি যে আমাকে অ্যান্সারটা দিছেন। ফার্স্ট অফ অল, এখন আমরা ওয়ান ট্র্যাকে আছি, আমরাও চাচ্ছি যে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেহেতু বাংলাদেশের, এটা বাংলাদেশেরই অর্জন, এবং আমরা চাচ্ছি যে আমাদেরকে সেইভাবে স্কিল সেট করে যাতে আমরা ভবিষ্যতের গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ডিপার্টমেন্টগুলোকে লিড দিতে পারি। সো আসলে আমি আমার পরিচয় এখনো দেই নাই, আমি জুবাইর হোসেন নয়ন, আমি বুননের ফাউন্ডিং মেম্বার, এবং বর্তমানে আমি কাজ করতেছি জার্মান বেসড একটা ফ্যাশন ব্র্যান্ডে। আমি এখানে বাংলাদেশ অফিসে অ্যাসোসিয়েট সোর্সিং মার্চেন্ডাইজার হিসেবে আছি। আমি জার্সি নিটওয়ার বিজনেসটা দেখতেছি আমার সিনিয়রের সঙ্গে। তো এই মার্চেন্ডাইজিং এ এবং ফরেন কোম্পানিতে কাজ করার সুবাদে আমার বাংলাদেশেরই অনেক টপ কিছু ফ্যাক্টরির সাথে আমি কাজ করছি, লাইক স্কোয়ার, প্যাসিফিক, মেঘনা অ্যান্ড অকুটেক্স গ্রুপ। সো আমিও দেখতেছি যে ওখানকার মোস্ট অফ দ্য কেসেসে হেড অফ মার্কেটিং মার্চেন্ডাইজিংটা বাংলাদেশি, এবং দে আর ডুইং ভেরি গুড, এবং তারাও ভালো বিজনেস করতেছে। কিন্তু স্টিল আমি জানি যারা আরো অনেক সোর্সিং অফিস বাংলাদেশে আছে, ব্র্যান্ড অফিসে আছে, যারা এখনো ইন্ডিয়ান বা আদার্স কোনো কান্ট্রি টপ লেভেল ম্যানেজমেন্টের উপরই নির্ভরশীল, হয়তো বা কিছু স্কিল ব্যারিয়ার আছে। সো আমরা আজকে যারা এখানে আমরা জুনিয়র আছি, আমরা বেসিক্যালি অন ইট, আমরা আই হোপ যে আমরা ভবিষ্যৎ ইন্ডাস্ট্রিকে আমরা আমাদের দ্বারা যাতে ভবিষ্যৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি সামনে চলে যায়, সামনে এগোয়। আমার আরেকটি কোশ্চেন ছিল স্যার, আমি বেসিক্যালি আপনি যেহেতু আসছেন এখানে, সুযোগ আমি আগেই বললাম সুযোগ পাই না। আরেকটি কোশ্চেন হচ্ছে যে ওয়ার্ল্ডের আমাদের টোটাল এখন অ্যাপারেল বিজনেস আমি যদি চিন্তা করি 1.8 ট্রিলিয়ন মার্কিন ডলারের, সেই জায়গায় বাংলাদেশে আমরা করতেছি 40 থেকে অ্যারাউন্ড 45 বিলিয়ন সব মিলায়। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে এই এত গ্যাপ, অনেক আমাদের এখন অনেক সুযোগ আছে অনেক বিজনেস গ্র্যাব করার, ইভেন দো ইউএসএ মার্কেটের, নর্ডিকের, আমি যদি ইউরোপ মার্কেটের ধরি, সরি, সব দিক দিয়ে। সো আমাদের যে ফ্যাক্টরিগুলো বাংলাদেশের আছে, তারা মোস্টলি তারা বিভিন্ন সোর্সিং অফিস, সোর্সিং এজেন্সি যারা বাংলাদেশে আছে, এবং বিভিন্ন লিয়াজ অফিস যারা ডিরেক্ট ব্র্যান্ড অফিস আছে, লাইক আস আমরা যেভাবে কাজ করি, এবং কোনো ফ্যাক্টরি যারা ডিরেক্ট বাইরের সাথে কাজ করতেছে। এখানে মার্কেটিং জায়গাটা আসতেছে যে ঠিক ওই সেন্টার পয়েন্টগুলোতে। আমি যতটুকু জানি যে আমাদের ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলারই বিভিন্ন দেশে আমাদের পোশাকের চাহিদা গ্লোবালি আছেই, মানুষ পোশাক পরবেই, কিনবেই। সেই জায়গায় বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট সোর্সিং ডেস্টিনেশন, সব দিক দিয়ে, প্রাইস দিক থেকে বলি, স্কিলড ওয়ার্কফোর্স দিক দিয়ে বলি। আচ্ছা, আমরা আমাদের ফ্যাক্টরিগুলার প্রত্যেকটা বড় বড় জোনে আমরা আমাদেরকে ডিজাইন স্টুডিও আছে কিনা, এবং যদি আমাদের ডিজাইন স্টুডিওগুলো থাকে, আমরা ওই জায়গা থেকে যদি খুব ভালো মার্কেটিং করতে পারি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আরো অনেক বায়ার, ছোট বড় বায়ার মিলে আমাদের আরো বাংলাদেশমুখী হবে সব দিক দিয়ে। তারা তাদের প্রাইস চিন্তা করবে, প্রোডাকশন ফ্রেন্ডলি চিন্তা করবে, সব যদি চিন্তা করে। তো আমার কোশ্চেনটা হচ্ছে, কেন বাংলাদেশের ছোট থেকে বড় প্রত্যেকটা প্রডিউসার ডিজাইন স্টুডিও হচ্ছে না, বা যদি তারা ছোট একটা ফ্যাক্টরি, তার যদি ডিজাইন স্টুডিও করা সম্ভব না হয়, লাইক ছোট একটা ফ্যাক্টরি যে নতুন শুরু করছে 20 লাইন বা 30 লাইন, যদি সে স্প্যারো গ্রুপের সাথে, স্প্যারোর একটা ইউকেতে একটা ডিজাইন স্টুডিও আছে, সে তার সাথে মার্চ করে দিল, এই জায়গায় আমাদের একটা মার্কেটিং এর জায়গাটা বাড়লো, এবং ব্রান্ডসরা তখন ডিরেক্ট দেখতে পারতেছে যে না, বাংলাদেশের এই স্ট্রং জোন, আমরা এই জায়গাগুলো থেকে আমরা বাংলাদেশকে ফোকাস করতে পারি, রাদার দেন ভিয়েতনাম, ইন্ডিয়া অর এনি আদার কান্ট্রি। স্যার, আই হোপ আপনি আমার কোশ্চেনটা বুঝছেন। অ্যাবসলিউটলি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বিজিএমই থেকে একটা স্টাডি করেছিলাম যে আমরা
এই যে absolutely you're right, আমাদের biggest deficiencies in marketing, and design. আমরা এই ডিজাইন এবং মার্কেটিং এর কারণে আমরা প্রিটি মাচলি যারা তোমরা গার্মেন্টস এর শিল্পের সাথে জড়িত তোমরা বুঝতে পারো যে আমরা বুঝছি টেক প্যাক ড্রিভেন ব্যবসাটা করি। তার মানে বায়াররা আমাদের টেক প্যাক ধরায় দেয় যে এইটা তোমার টেক প্যাক, এই তোমার অর্ডার, কত তোমার কস্টিং, বলো কস্টিং হলে আমরা দিতে পারি। ওরা ফেব্রিক সোর্সিং বলে দেয়, ওরা কোন বাটন লাগবে সেটা বলে দেয়, তারপরে আমরা করি। But you'll be very happy to know that there are many groups in Bangladesh that are almost 50% business এখন আর tech pack driven করে না। Sparrow, only 40% of the business Sparrow group does, এটা শুধুমাত্র tech pack driven, 60% is our own design, আমরা ওন ডিজাইন যেটা প্রেজেন্টেশন করে আমরা উইন করেছি, এবং যেটা ফেব্রিক সোর্সিং আমাদের, সব সোর্সিং আমাদের, কাজে আমাদের প্রফিট মার্জিন ইজ হায়ার, এভরিথিং ইজ হায়ার। কাজে এটা আমরা ডেফিনেটলি করতে সক্ষম এবং আমরা পারছি এবং ধীরে ধীরে আমরা বাড়াবো। এখন আমাদের সাথে অন্য কেউ ট্যাগ অ্যালং হতে পারে কিনা, অফকোর্স আমরা অন্য ফ্যাক্টরিগুলোর সাথে কাজ করি, আমরা যে অর্ডারগুলো নিয়ে আসি আইদার আমরা এলসি ট্রান্সফার করে দিয়ে দিই কিংবা সাব কন্ট্রাক্ট দিচ্ছি। আমরা আরো এটা বাড়ানোর চেষ্টা করবো যাতে ছোট ছোট ফ্যাক্টরিগুলো করতে পারে, কিন্তু সবাইকে কিন্তু ডিজাইন স্যাভি হইতে হবে, সবাইকে আস্তে করে ছোট একটা স্যাম্পল রুম তৈরি করতে হবে, স্যাম্পল বানানোর ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, প্রি প্রোডাকশনের ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, এই জিনিসগুলো সবাইকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। বিজিএমই থেকে স্টাডি করা হয়েছিল, আমরা যদি ইভেন আমাদের মার্কেট শেয়ার আমাদের $100 বিলিয়ন যে আমরা চিন্তা করি, আমাদের 40 বিলিয়ন 45 বিলিয়ন আমাদের এই ধরনের মধ্যে আমরা ঘোরাফেরা করছি। এটার বিভিন্ন জনের বিভিন্ন নাম্বার আছে, বাট টু বি ভেরি অনেস্ট ইটস অ্যারাউন্ড $40 to $42 বিলিয়ন। এখন 40 to 42 বিলিয়ন থেকে 100 বিলিয়ন কিন্তু বিগ গ্যাপ। এই গ্যাপে যেতে হলে আমাদেরকে ডেফিনেটলি আমাদের বিজনেস টু বিজনেস একটা মডেল তৈরি করতে হবে, বিজনেস টু কনজিউমার একটা মডেল তৈরি করতে হবে। এখন বিজনেস টু বিজনেস মডেলে আমরা কিভাবে কি করতে পারি, আমরা যদি একটা মার্কেট প্লেস তৈরি করতে পারি, বিজিএমই ক্যান হোস্ট দিস, অর বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান হোস্ট দিস। গভর্নমেন্টের দিয়ে কিছু হবে না, এটা নর্মালি BGME is a very strong organization, so BGME can host a B2B organization যেখানে এইখানে বিদেশ থেকে কেউ যে কোনো টেক প্যাক আমরা যে কোনো আমরা ডিজাইন করতে পারি, এবং সেই ডিজাইনের আউটলে কেউ যদি অর্ডার প্লেস করতে চায়, বিজনেস টু বিজনেস একটা কমিউনিকেশন হতে পারে। আর একটা যেটা আমরা ধরো Shein, the whole model of Shein is that is a B2C, তো আমরা বিজনেস টু ডিরেক্ট কনজিউমার, আমি প্রোডাক্ট বানালাম, সেটা আমি মার্কেট করলাম এবং এটা কনজিউমার ডিরেক্টলি কিনে নিল, এবং সেটাও কিন্তু একটা মডেল আমরা ডেভেলপ করতে পারি। এটার জন্য প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরির পক্ষে সেটি করা সম্ভব না, এটির জন্য somebody have to come, invest the money, create the platform and make the connection। সেই রকম চেষ্টাতে চলছে না তা কিন্তু না, এরকম চেষ্টা চলছে, এবং দ্যাট ইনোভেশনস ইজ কামিং, এবং এই বিজনেস টু কনজিউমার মডেল এন্ড বিজনেস টু বিজনেস মডেল ইন এ ওয়েবসাইট প্ল্যাটফর্ম, ইন এ ওয়েব বেসড প্ল্যাটফর্ম, এটা কিন্তু আস্তে আস্তে আসবে। অন টপ অফ ইট, মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিজাইন অফিস, ফিজিক্যাল অফিস, এগুলো আস্তে আস্তে আসবে। কাজেই দুইটা মিলিয়ে একটা কম্বিনেশন উইল স্লোলি কাম, আই বিলিভ, এভাবে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর একটি ব্যাপার আমি বলি যেটি আমাদের আগে খুব বেশি ছিল, সেটি হলো যে ফর এক্সাম্পল, এবং আমার নিজের ক্ষেত্রে ঘটেছে, আমরা দুই বন্ধু একসঙ্গে উই ওয়েন্ট টু স্পেন, অনেক দিন আগের ঘটা, উই ওয়েন্ট টু গো মিট জারা ইন্ডিটেক্স। তো ভাবলাম আমরা দুজন একদম বন্ধু, আমরা একই সঙ্গে জারাতে যাব। তো আমাকে জারার থেকে ফোন করে, না ইউর অ্যাপয়েন্টমেন্ট ইজ 4 o'clock in the afternoon। মানে 4 o'clock, আমরা দুই, তো আমার সাথে আরেকজন গার্মেন্টস এর মালিক, হি কেম, ক্যান ইউ জাস্ট কাম টুগেদার? নো, ইউ কাম at 4 o'clock, হি ইজ কামিং at 10 o'clock। 10টার সময় সে যাবে, আমাকে 4টার সময় যাবে। আমি 10টার সময় আসছে, সে গেছে ঘুরে আসছে। তারপর আমি ফোনে কথা বলছি, কেমন মিটিং হলো? ভালোই মিটিং হয়েছে, আচ্ছা ঠিক আছে তুই যা, তুই কথা বল। আমি গেলাম, 4টার সময় গেছি। তা আমারে পেয়ে, আমরা বাঙালি না খুব অনেস্ট, ওরা ইন্ডিয়ানরা যখন যায় তাদের 90% কথা হলো চাবাজি, দে আর ভেরি গুড এট ইট, চাবাজি করে 90% কথা বলবে, তারপরে অর্ডারের সময় দাম আর কমাবে, দে আর স্টিক টু देयर প্রাইস। আমাদেরকে দুইজনকে দুই সময় ডেকেছে, কারণ দিস ইজ হোয়াট দে প্লে দ্য গেম উইথ বাংলাদেশিস। দুইজনকে দুই সময় ডেকেছে, আমাকে বলে তোমার এটার কি প্রাইস? আমি আমার মার্চেন্টের সাথে কথা বললাম, ছবি পাঠাইলাম যে কি হবে, এটা কি প্রাইস আমি কোট করতে পারি, দেখো তো। আমি নিজে একটা আইডিয়া আছে বললাম, তখন তো আমি নিজেই যেতাম মার্কেটিং করতে, আমি একটা প্রাইস কোট করলাম, আই ডোন্ট কম্প্রোমাইজ অন প্রাইসেস টু মাচ। তো বললো না, এই প্রাইস তো খুব হাই হয়ে গেল, কারণ ওরা তো প্রাইস আরেকজন তোমার ফ্রেন্ড অফার করে গেছে। আমরা কি বলো তুমি? So this is what they do, correct? কিন্তু বাংলাদেশীদেরকে this game to play, ইন্ডিয়ানের সাথে কিন্তু পারে না, কিন্তু they know that they love Bangladeshis। কেন তারা লাভ করে? because they can play this game with us, এবং তারা জানে আমরা কথা কম বলি, আমরা ডেলিভারি টাইম মতো দেই।
ইন্ডিয়ানরা চা বাজি করে অর্ডার নিয়ে আসবে অনেক দাম দিয়া, পরে তারা ডেলিভারি দিতে পারে না। ডেলিভারি দিতে পারতেছে না। চিন্তা করতে পছন্দ করি না, বাট দ্যাটস দ্য কেস। আমরা আমাদের নিজেদের শক্তি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না। সো উই হ্যাভ টু রিয়েলি বিলিভ ইন আওয়ারসেলফ, উই হ্যাভ টু হ্যাভ দ্য ইউনিটি, এন্ড আমাদের এই ধরনের একটা প্রাইসিং, আমাদের WTO ল অনুযায়ী আমরা কোনো ফ্লোর প্রাইসিং করতে পারবো না। সবসময় আমরা বিজিএম ইলেকশন যখন হয় সবাই বলে আপনারা একটা ফ্লোর প্রাইসিং করে দেন না কেন, একটা ফ্লোর প্রাইসিং নিয়ে কথা বলি। ফ্লোর প্রাইসিং WTO নিয়ম অনুযায়ী করা যায় না, যে একটা শার্ট, nobody can take a shirt order less than $1.5 CM। এইটা আমাদের একটা অঘোষিত নীতি থাকতে হবে, যে আমাদের পার মিনিট গার্মেন্টস এর একটা ভ্যালু থাকতে হবে। যেমন বাংলাদেশে কেউ যদি 6 সেন্টস পার মিনিটে অর্ডার নেয়, হি ক্যানট মেক মানি, অ্যাকচুয়ালি হি উইল লুজ মানি। কিন্তু এটা আমাদের জানতে হবে, কারেক্ট? এটা আমাদের অনেকে পুশ করবে, না তুমি 5 সেন্টস পার মিনিট নাও, এটা অনেক বড় অর্ডার, 2 লাখ পিস। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, তুমি 2 লাখ পিসের অর্ডার নাও, 10 লাখ পিসের অর্ডার নাও, ইফ ইটস এ less than 6 cents a minute per garments, you will not make any money. এই অর্ডারটা আমরা কেন নেই? I don't know, আমরা নেই। আরেকটা জিনিস হলো, যেটা জুবের বললো যে অ্যাকচুয়ালি $550 বিলিয়ন অ্যাপারেল মার্কেট। তো মার্কেট শেয়ার আমাদের মানে পার্সেন্টেজ কত, এখনো সুযোগ তো অনেক, কিন্তু আমাদের এখানে হচ্ছে বাস্কেটটা বড় হচ্ছে না, আইটেমের বাস্কেটটা বড় হচ্ছে। আমরা বেসিক থেকে আমাদের মাল্টি ক্যাটাগরিতে যেতে হবে, উই হ্যাভ টু গো ইন, আমরা ধরেন আমরা খুব জায়গায় আছি, 5 ক্যাটাগরিতে। আরেকটা মাইন্ডসেট মনে হয় চিন্তা করা খুব দরকার, সেটা হলো মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, এমইকিউটারে যদি আমরা ভাঙতে পারি ইন্ডাস্ট্রি, যাদের সবার একটা মাইন্ডসেট যে ভলিউম ভলিউম, এইটার থেকে মনে হয় বের হতে পারছে না আমাদের ইন্ডাস্ট্রি। হয়তো যাদের ইন্ডাস্ট্রি সেট আপ আছে, যেমন আপনার স্প্যারো, আপনি যদি একটা ছোট এমন ইউনিট করেন যেখানে 5 পিসও কেউ সেলাই করতে পারে, আমরা যদি বিশ্বের দ্বিতীয়, আমার কথা হয় যদি বিশ্বের দ্বিতীয় সুইং হাব হয়ে থাকে, তাহলে তো উই ক্যান স্টিচ এনি কোয়ান্টিটি, দ্যাট শুড বি আওয়ার ডায়ালগ। হ্যাঁ, এটাই হওয়া উচিত। টোটালি ডিফারেন্ট ওয়ে অফ ম্যানুফ্যাকচারিং। সাউদিন ভাই, এমওকিউ যখন ছোট হয়, ওটা টোটালি ডিফারেন্ট ওয়ে অফ ম্যানুফ্যাকচারিং। আমাদের যে ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা আছে, এই সিস্টেমে এটা হবে না। কাজে আমাদের নতুন কিছু চিন্তা করতে হবে। এবং ইয়েস, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি বিগার মার্কেট শেয়ার ক্যাপচার করতে চাই, আমাদের লোয়ার এমওকিউ এর গার্মেন্টস করতে হবে এবং আমাদের ওই সেটআপটা নিয়ে আসতে হবে। বাট দ্যাট উইল টেক সাম টাইম, আমরা এখনো ওই জায়গায় পৌঁছাই নাই। সেটাই, যেমন ইন্ডিয়াতে এটা খুব, ইন্ডিয়া কিন্তু ওই জায়গাটা খুব স্ট্রং। ইন্ডিয়া, ইউরোপ 200 পিস গার্মেন্টস করছে, 300 পিস গার্মেন্টস করছে, বিকজ লুই ভিটন ডাজ নট মেক 500,000 পিসেস, কারেক্ট? ইট ডাজন্ট। আর বিশ্বে এমন স্টোর আছে, আমার স্টাডি করতে, 2টা স্টোর 3টা স্টোর 5,000 বায়ার আছে যারা বাংলাদেশে অর্ডার করতে চায়, পে করতে চায়, বাট দে আর নট গেটিং এনি ফ্যাক্টরি। তারা এখন পুরো ফ্যাক্টরি। লিমা, তোমার আমরা অলমোস্ট 48 মিনিটস, আমরা অলমোস্ট 1 আওয়ার গল্প করে ফেললাম। বলো। স্যার, আমাদের বড় সমস্যা হলো যে আমাদের ঢাকা কেন্দ্রিক ইউনিভার্সিটি গুলা বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলা যে সুযোগ সুবিধা পায়, সেই কোশ্চেনটা ওদেরই ছিল। আমি বলি যে ঢাকার বাইরের ইউনিভার্সিটি কিন্তু বা সরকারি ইউনিভার্সিটি গুলা কিন্তু খুবই অবহেলিত, এবং তাদের পড়াশোনার অবস্থা, তাদের গাইডলাইন, টিচার নাই, এক টিচার, মানে নানান সমস্যা। আপনি হয়তো জানেন এখন সব প্রাইভেট সরকারি সব ইনস্টিটিউট গুলো আন্দোলনে আছে, বন্ধ আছে। হ্যাঁ, আজকে প্রায় কতদিন হলো বন্ধ? স্যার প্রায় 25 দিনের মতো। 25 দিন ধরে এরা কোনো ক্লাস নাই, কিছু না, আন্দোলন চলছে। এদের টিচার নাই, শর্টেজ অফ টিচার, শর্টেজ অফ অনেক। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তুলতে পারো। শোভন ভাই যদি আমাদেরকে এই বিষয়ে কিছু হেল্প করতে পারে, বলো। স্যার, আমরা যারা বর্তমানে শিক্ষার্থী আছি, যে আমরা জানতে পারতেছি যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের কোনো কানেকশন নেই, কারণ আমরা যেভাবে পড়াশোনা করতেছি, আমরা দিন শেষে যখন ইন্টার্নে যাই তখন দেখি আমাদের সম্পূর্ণ আলাদা। তখন আমাদের মনে হয় না ডিজিটাল সেক্টর আমার জন্য না, কারণ আমরা একাডেমিকে পড়াশোনা করতেছি, আমাদের থিওরি বেস পড়াশোনা, কারণ প্র্যাকটিক্যাল আমাদের ওইভাবে নাই। আমাদের সরকারি ক্যাম্পাসে ল্যাব দেওয়া আছে, কিন্তু ওইভাবে আমাদের মানে বাস্তব অভিজ্ঞতা শিখায়, ওইভাবে শেখানো হয় না। তাহলে স্যার, আপনি বলছেন যে বিজিএমএ বা শান্তা মরিয়ম থেকে প্রতি বছর কোয়ালিটিফুল ইঞ্জিনিয়ার বের হয়, কারণ ওইটা বিজিএমএ ইউনিভার্সিটি বিজিএমএ। তাহলে আমরা যারা সরকারি ক্যাম্পাস থেকে বের হই, মানে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বের হই, তা আমরা কি এইভাবে কোনো দক্ষতা অর্জনের কোনো মানে আপনারা কোনো সুযোগ করে দিতে পারেন কিনা? কারণ স্যার, আমরা কেন
চাকরি করা অবস্থায় শিখবো? আমরা কেন পড়াশোনা যখন করি মানে ফার্স্ট ইয়ার থেকে কেন আমরা ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে শিখতে পারি না? ভেরি গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি সত্যি কথা, আমরা কিন্তু আমি দুইটা ইউনিভার্সিটির নাম বলেছি কারণ এগুলোর সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করি, কিন্তু তার মানে এই না আমরা কিন্তু শুধু এখান থেকেই নেই। আমরা কিন্তু প্রচুর পরিমাণ লোক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও হায়ার করা হচ্ছে এই মুহূর্তে, কারণ ডিমান্ড ইজ ভেরি হাই। হঠাৎ করে গত বছর 2023-24-এ 24-25-এ ডিমান্ড একটু কমে গিয়েছে, বাট আবার এটা বাড়বে। যেহেতু ট্যারিফ নিয়ে একটা টালমাটাল অবস্থায় ইন্ডাস্ট্রিটা ছিল, সেটা একটু কমে গিয়েছে, কিন্তু আবার আগামীতে আমি আশা করি এটা আরো বাড়বে। এবং আমাদের কিন্তু 23-24-এ আমরা খুবই ঘাটতিতে ছিলাম, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার পাচ্ছিলাম না। এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ভালো হচ্ছে। তোমরা যারা পড়াশোনা করছো তাদের প্রতি একটাই অনুরোধ, পড়াশোনা করো, থিওরিটা ভালো করে শিখো। থিওরিটা ভালো করে যদি শিখতে পারো তাহলে ইন্ডাস্ট্রি উইল ট্রেন ইউ ফর দ্য রেস্ট অফ দ্য স্টাফ। আর ইন্টার্নশিপ ইজ এ গুড ওয়ে অফ গোয়িং। যদি ইন্টার্নশিপ করা যায় পড়ার ফাঁকে ফাঁকে, এবং পৃথিবীর সব ইউনিভার্সিটিতেই একই রকম সিচুয়েশন, তারা প্র্যাকটিক্যাল শেখে এবং দেন দে ডু ইন্টার্নশিপ। কারণ খুব একটা ল্যাবে যে খুব একটা শেখানো যায় প্রপারলি এটা ঠিক না। আর আমাদের আরেকটা বিরাট সমস্যা শুধু স্টুডেন্টদের না, আমাদের স্টুডেন্টদের এটা দুর্ভাগ্য, নট প্রপার গুড টিচার্স আর দেয়ার। টিচার্স ভালো না থাকার কারণে স্টুডেন্টরা কিন্তু ভালো শিখতে পারে না। এটার এখন শর্টকামিংস তো আর ওভারনাইট দূর হবে না। যেটা বলবো সেটা হলো যে লার্ন ইউর থিওরি, প্লেন্টি অফ রিসোর্সেস আছে কিন্তু ওয়েবে, এখন ইন্টারনেটে প্রচুর পরিমাণ রিসোর্স আছে, ট্রাই টু লার্ন ফ্রম দেয়ার। আমরা প্রচুর পরিমাণ কথা বলি সব সময়, ইন্ডাস্ট্রি লিডাররা কন্টিনিউয়াসলি কথা বলছে, দে আর হাইলি টেকনিক্যাল স্কিলড লিডার্স যারা কন্টিনিউয়াসলি কথা বলছে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারো, প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারো। তো লট অফ দিস থিংস আর অলরেডি দেয়ার, রিসোর্সেস আর দেয়ার। এবং তোমাদের যে নেটওয়ার্ক আছে, এই যে বুনন একটা ভেরি এক্সিলেন্ট নেটওয়ার্ক এন্ড প্ল্যাটফর্ম, এইরকম নেটওয়ার্কিং এর থেকেও অনেক কিছু শেখা যায়। সো আই থিঙ্ক অল অফ দিস কম্বাইন, দ্যাট উইল বি মাই অ্যাডভাইস। মোর নেটওয়ার্কিং, মোর কনভারসেশন, মোর ব্রাউজিং, এগুলো কিন্তু একটা কম্পেনসেট করবে দ্য প্র্যাকটিক্যাল নলেজ। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কমেন্ট বক্স থেকে একটি প্রশ্ন এসেছে। এমডি হাবিবুর বাশার স্যার প্রশ্ন করেছেন যে স্যার আমি ক্রাউন ওয়্যার প্রাইভেট লিমিটেড এসপ্রো গ্রুপের জুনিয়র কোয়ালিটি টিম থেকে কথা বলছি। আপনার মূল্যবান দিক নির্দেশনা জানতে চাই। আমার মতে যুবক কর্মীরা কিভাবে ধাপে ধাপে দক্ষতা ও নেতৃত্ব গড়ে তুলতে পারে, আরএমজি সেক্টরের চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারে? Again, a very good question. So basically, Crown Wars তুমি আমার প্রতিষ্ঠানে আছো, so I don't want to tell you anything. তুমি ভালো জায়গায় একটা কাজ করছো ইনশাআল্লাহ। Thank you very much for working in my company. এবং you are my colleague. So hopefully তুমি নিষ্ঠার সাথে কাজ করবা, সততার সাথে কাজ করবা এবং যতদূর সম্ভব শেখার চেষ্টা করবা। আমি জানি না ক্রাউনের কোন ইউনিটে আছো, বাট ক্রাউনের সব ইউনিটেই বহু ভালো ভালো স্কিল পিপল আছে যাদের কাছ থেকে শেখার অনেক জিনিস আছে। এবং ইফ ইউ ডু ওয়েল, ডেফিনেটলি উইল গো আপ। তুমি আস্তে আস্তে ডেফিনেটলি উন্নতির দিকে যাবা, কারণ এখানে কোনো ধরনের অন্য কিছু দেখা হয় না, শুধুমাত্র মেরিট বেসিস মানুষ আগায়। যার যত মেরিট, যার যত কাজ করবে, যে যত ভালো কাজ করবে, সে সামনের দিকে এগিয়ে যাবে। জাস্ট গিভ ইউ এন এক্সাম্পল, ক্রাউন ওয়্যারের যে এখন প্রোডাকশন ডিরেক্টর আছে, ক্রাউন যেটা উইমেন্স গার্মেন্টস তৈরি করে, সেটার যে প্রোডাকশন ডিরেক্টর আছে পিডি, সে একসময় আমার লাইন চিফ ছিল স্প্যারো থেকে লাইন চিফ, সে প্রোডাকশন ম্যানেজার হয়ে আসে ক্রাউন, যখন আমি শার্টের প্রথম ইউনিটটা করি ক্রাউনে। তারপরে সে আস্তে আস্তে জিএম, এজিএম, জিএম, নাও প্রোডাকশন ডিরেক্টর। সো ইট ইজ অ্যাবসলিউটলি পসিবল। ওই ক্যাম্পাসেই এই ঘটনা ঘটেছে। কাজেই আমার যে কোয়ালিটির যে পার্সনটি কোশ্চেনটি করলো, তুমি যদি সততার সাথে কাজ করো, এনিথিং ইজ পসিবল। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কমেন্ট বক্স থেকে মোহাম্মদ আলী সরকার শামীম স্যার প্রশ্ন করেছেন যে ভিয়েতনাম বা ভারতের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আগামী 5 থেকে 10 বছরে বাংলাদেশের কোন মূল শক্তিগুলোর উপর বেশি জোর দেওয়া উচিত? আমাদেরকে সবচেয়ে বেশি যেটি জোর দিতে হবে সেটি হলো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আমাদের যেতে হবে। আমাদের ইনফরমেশন টেকনোলজি ইউজ করতে হবে ইন গার্মেন্ট সেক্টর। আমাদের এই দুটি জিনিস আমাদের একদম মাস্ট। এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আমাদের এই প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং,
এটি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, এক্সিলেন্সের জন্য ম্যানুফ্যাকচারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনোভাবেই হয় না। কাজে এই জিনিসগুলোর উপর আমাদের জোর দিতে হবে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, ডিজাইন ইনোভেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আমাদের যেতে হবে, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এই চারটা হলো আমাদের নিজেদের শক্তির মধ্যে পড়ে। আর আমাদের যদি আমাদের এই শিল্পটাকে যদি বড় করতে হয়, তাহলে আমাদের কিছু পরিমাণ ফিসকাল এবং মনিটারি পলিসি সাপোর্টের দরকার গভর্নমেন্টের থেকে। এই কি ধরনের ফিসকাল মনিটারি সাপোর্ট দরকার? আমাদের দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ না হয়, উই ক্যানট গ্রো। আমাদের কাস্টমস যে পরিমাণ অন্তরায় আমাদের গার্মেন্টস সেক্টরে সৃষ্টি করে, এটার কোনো সীমা পরিসীমা নেই। উই হ্যাভ টু, এটার জন্য মনিটারি পলিসি, ফিসকাল পলিসি জড়িত। আমাদের ডিরেক্ট সিপোর্ট নাই, আমাদের ডিরেক্ট সিপোর্ট আনতে হবে, কিংবা কারেন্ট পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে। পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটেছে যেখানে পোর্ট স্ট্রাইকে যায়, শুল্ক কর্মকর্তারা 7 দিন 15 দিন স্ট্রাইক করে? পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের অন্তরায়, কিন্তু সেই জন্য আমরা দমে যাবো না। আমরা ডেফিনেটলি আমাদের নিজেদের যে হাতে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাব। যেগুলো বললাম, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, ইনফরমেশন টেকনোলজি, আমরা নিজেদের স্কিল ম্যাট্রিক্স বাড়াবো, আমরা মানে আরো অর্গানাইজ ওয়েতে কাজ করব। দিস থিংস আমরা আরো ইনোভেশন, ডিজাইন, এগুলো দিয়ে আমরা আগাবো। ইনশাআল্লাহ আমাদের কেউ দমায় রাখতে পারবে না। স্যার, সময় স্বল্পতার কারণে আমরা প্রোগ্রামে একেবারে স্যার আমি একটু এখানে একটু ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই স্যার। মানে আমার সেটা হচ্ছে আজকের আমাদের যে ডিসকাশনটা ছিল আপনাদের সাথে, আমরা অনেক কিছু জানতে পারছি, বাট একটা জিনিস বারবার চলে আসতেছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। তো স্যার, এখন যে আমরা বাংলাদেশে যে এক্সিস্টেন্ট কাস্টমারগুলোর সাথে আমরা কাজ করি, মোস্ট অফ দ্য কেসেসে ওরাও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেটা হয়তো বাংলাদেশ থেকে সোর্স করে না। সাপোজ একজন আউটওয়্যার করতেছে, কিন্তু সে বাংলাদেশকে আউটওয়্যারে প্রাধান্য না দিয়ে সে বাংলাদেশে জার্সি ওর ইজি আইটেম যেগুলো আছে এগুলো করতেছে, এবং চায়না বা অন্য যে জায়গাতে র মেটেরিয়াল সাপোর্ট ভালো আউটওয়্যারে, সে ওইখানে আউটওয়্যার বিজনেসটা করতেছে। এখন আমরা যেটা করতে পারি, আমার ছোট্ট একটা আমার মানে মাথা থেকে যেটা আসতেছে, আমি যেহেতু একটা ব্র্যান্ডিংয়ে কাজ করি অ্যাজ এ জুনিয়র, যদিও স্যার, যদি ফ্যাক্টরি ডিজাইন টিম বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরির বিভিন্ন স্যাম্পল, শুধু জার্সি, আমি আমার ফ্যাক্টরি জার্সি ভালো না, জার্সি না, আমি টেইলরিং করলাম, আমি স্পেস স্যুট একটা করলাম, আমি লঞ্জারি আইটেম করলাম, এই আইটেমগুলো জাস্ট আমি মানে প্লেস করার জন্য এজ এ মার্কেটিং পারপোজ, যে আমি এই জিনিসগুলো করতে পারবো। অর্ডার দিবে না দিবে সেটা পরের ব্যাপার। আমরা যদি এটা করতে পারি বিভিন্ন ব্র্যান্ডের অফিসে, অথবা আমরা যদি পাঠাইতে পারি আগেই, কোন একটা ইনটেক শুরু হচ্ছে, SS26 শুরু হচ্ছে, এর আগেই আমরা 2 মাস আগে পাঠাই দিলাম, আগে থেকে আমরা ইনিশিয়েটিভ নিই, তাহলে হয়তোবা ওইখান থেকে কিছু একটা আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আমাদের এখানে ইনপুট আসতে পারে স্যার। আমার এটা মনে হচ্ছে আমি আপনার সাথে অ্যালাইন হইতে পারি, আপনি যদি একটু কিছু বলতেন। অ্যাবসলিউটলি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ দ্য কি। আমি যেটা বললাম যে আমরা 5টা প্রোডাক্ট করি পৃথিবীর, বাংলাদেশে 5টা মেইন প্রোডাক্ট হয়, 5টা বেসিক প্রোডাক্ট: টি শার্ট, ডেনিম, কিনো প্যান্ট, মানে যেটাকে আমরা টুইল প্যান্ট বলি, and then sweater, basic sweater and t-shirt, crew neck t-shirt and polo shirt. এই হলো আমাদের বেসিক 5টা প্রোডাক্ট। তো আমরা উইমেন্স আইটেমে পিছিয়ে আছি, অ্যাথলেটিক ওয়্যারে পিছিয়ে আছি, লঞ্জওয়েতে পিছিয়ে আছি, সবকিছুতে পিছিয়ে আছি। এগুলো যে হচ্ছে না তা না, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন কাজ শুরু হয়েছে, প্রচুর পরিমাণ জ্যাকেট, টেকনিক্যাল ওয়্যার এগুলো তৈরি শুরু হয়েছে। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনকে আরো বাড়াতে হবে, এবং মেইন প্রবলেম হলো এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেতে হলে এই স্কিল সেটের দরকার, এটাও আমাদের ডেভেলপ করতে হবে। এবং ইনিশিয়ালি স্কিল সেটটা হয়তো বিদেশ থেকে নিয়ে আসতে হবে, আমাদের ফর্মাল ওয়্যারে যেতে হবে, স্যুট বানাতে হবে, জ্যাকেট বানাতে হবে প্রপারলি, এই জিনিসগুলোতে আমাদের যেতে হবে। বাট আই কমপ্লিটলি এগ্রি উইথ জুবায়ের দ্যাট উই ডেফিনেটলি হ্যাভ টু ডু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। বারবার বলছি, কারণ অনেক ক্যাটাগরি আমরা টাচই করি না। এখানে মিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স এর বিজনেস আছে, যেগুলো বাংলাদেশ ইজিলি ম্যানুফ্যাকচার, প্রডিউস, এন্ড আমরা এটাতে এক্সেল করি। এবং আস্তে আস্তে কিন্তু বাংলাদেশকে যে এই 5টা প্রোডাক্টের কান্ট্রি, এটা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু মানুষ বাংলাদেশে লঞ্চে দিচ্ছে, আস্তে আস্তে বাংলাদেশে জ্যাকেট আসছে, বাংলাদেশে ফর্মাল স্যুট আসছে, এগুলো কিন্তু উইমেন্স ওয়্যার, এগুলো কিন্তু আসা শুরু করেছে। এবং ইনশাআল্লাহ আমরা এই ধারাটাকে অব্যাহত রাখবো, এবং সবাই মিলে উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আমরা আসলে ব্যাপারটা নিয়ে ক্লিয়ার। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ এভরিবডি। আমরা অনেক আড্ডা দিলাম, আড্ডা তো শেষ নেই, অনেকক্ষণ আরো কথা বলা যাবে, বাট মেবি ওয়ান ডে আমার বুননের কাছে সবার কাছে ইনভাইটেশন যে আমরা মেবি একটা গ্রুপ ট্যুর অর্গানাইজ করতে পারি টু মাই ডিজাইন সেন্টার। তাহলে কি ধরনের মাল্টি প্রোডাক্ট কাজ বাংলাদেশে হচ্ছে, ইউ গাইজ ক্যান সি হ্যান্ডস অন। Maybe next time we can do a video conference, video call from the design studio itself, rather than my home office থেকে আজকে যেটা করছি। এরকম কিছু করতে পারলে then we can you can see the studio। একটা দিনে যদি কোনো সময় করা যায়, আমরা জানি অনেকে এখানে চাকরি করে, কাজেই ঠিক সন্ধ্যার দিকেও যদি করা যায় তাহলে আমরা হয়তো আমার টিমের সাথে পরিচয় করাতে পারি, কিংবা একদিন আমরা একটু লেটে থেকে 8টার দিকে যদি করা যায়, 7টা 7:30 8টার দিকে যদি করা যায়, তাহলে আই ক্যান ডু ইট ফ্রম মাই ডিজাইন স্টুডিও। তাহলে অনেকে অনেক কিছু দেখতে পারবে। শিওর স্যার, শিওর, উই উড লাভ টু। এন্ড আমরা চাইবো আপনার ডিজাইন স্টুডিও যদি সুযোগ করে দেন আমাদের একদিন ঘুরে দেখার, তাহলে আই হোপ এটা আমাদের জন্য অনেক ভালো হবে স্যার। থ্যাংক ইউ। Absolutely, that will be you guys are most welcome. তো ঠিক আছে, আজকে আমরা শেষ করি তাহলে। জি স্যার, সময় স্বল্পতার কারণে আমরা একেবারেই প্রোগ্রামের শেষের দিকে। স্যার, দীর্ঘদিন বুনন বন্ধ ছিল, তো রিসেন্টলি বুনন ইন্ডাস্ট্রি এবং একাডেমি নিয়ে কাজ শুরু করছে, তো এই বুননের যাত্রা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আই এম ভেরি এক্সাইটেড। এই যে বললাম যে এই নেটওয়ার্কিং ইটস রিয়েলি গ্রেট, লাইক ইটস লাইক ইন লিঙ্কডইন, কারেক্ট? এটা গার্মেন্ট ভার্সন অফ কাইন্ড অফ লিঙ্কডইন বলে আমার মনে হচ্ছে এটা ক্যান বি লাইক দ্যাট। আমরা কিন্তু এটাকে এইভাবে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে পারি। তো আমরা আশা করব আমার সব ধরনের সহযোগিতার হাত বাড়ানো থাকলো, যে কোনো ভাবে এটাকে যদি আরো ধীরে ধীরে এটার প্রসারতা বাড়ানো যায়, এটি যে একটি প্রতিষ্ঠান, এটি যে একটি গ্রুপ তৈরি হয়েছে, এটি একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্মে মানুষজন আসছে, দেখছে, শুনছে, এটা একটা ভেরি এক্সাইটিং থিং। তো এটা আমরা কন্টিনিউ করবো আশা করবো সালাউদ্দিন ভাই, এন্ড অল মাই সাপোর্ট ইজ দেয়ার। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সেশনে অতিথি হিসেবে আসার জন্য। আশা করি আপনি সর্বদা বুননের সাথে থাকবেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়ে যাবেন। এবং আমাদের আজকের প্রোগ্রামের মডারেটর সালাউদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ ইন্ডাস্ট্রি এবং একাডেমির মাঝে এত সুন্দর একটি সেতু বন্ধন তৈরি করার জন্য। এবং যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো সেশনে। ইনশাআল্লাহ বুননের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং একাডেমির সেতু বন্ধন তৈরি হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।